আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন। আমি ডক্টর ফারজানা শারমিন শুভ্রা, আপনাদের সাথে অনেক দিন ধরেই কিডস অ্যান্ড মম অনুষ্ঠানের মাধ্যমে যুক্ত রয়েছে। আসলে প্রেগনেন্সি নিয়ে আমার কাজ, এবং যেহেতু আমি অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট, সো আপনাদের কাছ থেকে সবসময় অনেক রকম প্রশ্ন, অনেক রকম উৎসাহ, অনেক কিছু পেয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় অনেকেই আমাদের কাছে আসলে প্রশ্ন পাঠান, এবং তাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমি চেষ্টা করি প্রশ্নগুলো বিস্তারিতভাবে তার উত্তরগুলো দেওয়ার জন্য। কারণ আপনাদের এই প্রশ্ন অনেকের মনে আসছে, আবার অনেকে প্রশ্ন করছেন না, কিন্তু তাদের কাছেও এই প্রবলেমগুলো হচ্ছে। সো আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেলে তাদের উপকার হবে বলে আমি মনে করি। সুতরাং আপনারা আমাদের এই প্রোগ্রামে যে প্রশ্নের উত্তরগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, তাহলে অনেকেই যারা জানতে চাচ্ছেন বা তাদের মনে এই প্রশ্নগুলো রয়েছে তারা এটার উত্তরগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক প্রশ্ন উত্তর পর্ব। একজন দর্শক, ওনার নাম মৌসুমী, উনি বলেছেন ওনার ইউরিনের ইনফেকশন হয়। এই সমস্যা ওনার প্রথম গর্ভাবস্থায় ছিল, এবং সেই সময় ওনার 32 সপ্তাহে পানি ভেঙে সিজারের মাধ্যমে বাচ্চা হয়ে গেছে, এবং বাচ্চাটা পরে এনআইসিইউতে থাকার কালীন সময় মারা গিয়েছে। এখন উনি জানতে চাচ্ছেন আসলে এরকম হওয়ার কারণ কি, এবং এই সম্ভাবনা কি আবার হওয়ার রয়েছে কিনা, এবং সিজারের পর কতদিন পর্যন্ত উনি আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন। আসলে ওনার প্রশ্নের অনেকগুলো ধাপ। আসলে যে জিনিসটা হচ্ছে যে আমাদের শরীরে যদি কোনো ইনফেকশন হয়, বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি রিপিটেডলি হতে থাকে, তাহলে শরীরের মধ্যে ইনফেকশন থাকার জন্য অনেক ক্ষেত্রে দেখা যেতে থাকে প্রিম্যাচুরলি পানি ভেঙে যেতে পারে। আমাদের বাচ্চার ইউটেরাসের মধ্যে একটা সুরক্ষিত পানির থলির মধ্যে থাকে। তো ইউরিনে ইনফেকশন হলে অনেক সময় সেখান থেকে অর্গানিজম যে দেখা যাচ্ছে সেই পানির থলে ফোঁটা করে দেয়, তখন অনেক সময় প্রিম্যাচুর বাচ্চা হয়ে থাকে। তো যেহেতু আপনার এই ঘটনা একবার ঘটেছে, আপনার শরীর থেকে আসলে ইনফেকশন সম্পূর্ণ গেল কিনা আপনাকে তাহলে প্রেগনেন্সিতে কিছু টেস্ট করে দেখতে হবে। কারণ অনেক সময় দেখা যেয়ে থাকে একবার প্রিম্যাচুর ডেলিভারি হলে সেক্ষেত্রে অনেক সময় রিপিটেডলি পরের প্রেগনেন্সিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি পরবর্তী পূর্ব প্রস্তুতি নিয়ে গর্ভটা নেবেন বলে আমি মনে করছি। 2 নম্বর, আপনি জানতে চেয়েছেন যে সিজারে কতদিন পর্যন্ত আয়রন এবং ক্যালসিয়াম খাওয়া যাবে। আসলে সিজারিয়ান সেকশনের পরে আমরা যদি বাচ্চা বুকের দুধ খাই, সেক্ষেত্রে আমরা 6 মাস পর্যন্ত, বা বাচ্চা যতদিন বুকের দুধ খাবে ততদিন পর্যন্ত ক্যালসিয়াম খেতে বলি। আর আয়রনটা সাধারণত নির্ভর করছে যে তার রক্তের স্বল্পতাটা কতটুকু। যদি রক্তের স্বল্পতা বেশি থাকে, সেক্ষেত্রে 3 থেকে 6 মাস পর্যন্ত আয়রন ট্যাবলেট খাওয়া লাগতে পারে। সুতরাং আমি মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আরেকজন দর্শক, ওনার নাম হচ্ছে জেরিন আফরিন, উনি জানতে চেয়েছেন যে ওনার এখন 4 মাস প্রেগনেন্সি, 4.5 মাস পর্যন্ত চলছে। ওনার প্রস্রাবের ইনফেকশন ছিল, এখন কিছুটা কমেছে, তবে ওনার মাসিকের রাস্তায় বোধহয় ছোটো ছোটো কিছু গোটার মতো হচ্ছে। উনি এফান ক্রিম নামে একটি ক্রিম দিচ্ছেন, একটু ভালো আছেন, আবার ক্রিম না দিলে ওনার সেই সমস্যাটা বেড়ে যায়। এবং উনি আরও জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট আয়রন খাচ্ছেন উনি, আলাদা করে কি ফলিক অ্যাসিড খাওয়া দরকার আছে কিনা। আপনার প্রথম পর্বের প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আপনার মাসিকের রাস্তায় তার মানে ইনফেকশন হয়েছে। এটা আসলে প্রস্রাব ইনফেকশনের সাথে মাসিকের ইনফেকশন রাস্তার একই সাথে সম্পর্কিত না। তবে হ্যাঁ, অনেক সময় যদি আপনার শরীরে ইমিউনিটি সাপ্রেস থাকে, বিশেষ করে প্রেগনেন্সিতে, তখন অনেক সময় মাসিকের রাস্তাতে অনেক সময় যেটা আপনি বলছেন গোটা বা ইনফেকশন, ভ্যাজানাল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন, এটার সাথে অনেক ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন জড়িত হতে পারে। সেটা জন্য আপনাকে আসলে দুটাই আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে। এবং আপনি যেহেতু রিপিটেডলি আপনি বলতে চাচ্ছেন যে আপনি চুলকানি বা গোটা এটা হচ্ছে, সো বেটার আপনার আসলে ব্লাড সুগার লেভেলটা দেখা। কারণ প্রেগনেন্সির সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ প্রেগনেন্সি বা গর্ভবতীকালীন ডায়াবেটিস হলে অনেক সময় দেখা যায় থাকে এই ধরনের ইউরিন ইনফেকশন বা সাদা স্রাব বা এই ধরনের গোটা, এটা রিপিটেডলি চুলকানি, এই প্রবলেমগুলো হতে থাকে। আর আরেকটা জিনিস আপনি বলতে চাচ্ছেন যে আপনি আয়রন খাচ্ছেন এবং ক্যালসিয়াম খাচ্ছেন, আলাদা করে ফলিক অ্যাসিড না, আলাদা করে ফলিক অ্যাসিডের প্রয়োজন নেই। আসলে প্রথম 3 মাস আমরা ফলিক অ্যাসিডে দিয়ে থাকি, পরবর্তীতে আপনি যে আয়রন খাচ্ছেন তার মধ্যে আপনি যে পরিমাণ প্রয়োজন সেই মাত্রার ফলিক অ্যাসিড রয়েছে, সুতরাং আলাদা করে আসলে ফলিক অ্যাসিড খাওয়ার কোনোই প্রয়োজন নেই। আচ্ছা, আর একজন দর্শক, ওনার নাম হচ্ছে রুমা, উনি বলেছেন ওনার নর্মাল ডেলিভারি হয়েছে 10 দিন আগে, ওনার হালকা ব্লিডিং হচ্ছে, 10 দিন পরে বন্ধ হয়ে গেছে। তো এটা স্বাভাবিক কিনা নাকি অস্বাভাবিক উনি জানতে চাচ্ছেন আসলে, এবং সাথে ওনার পেটে ব্যথা করছে। আসলে নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান সেকশন হোক, প্রত্যেকটা ডেলিভারি পরে অ্যাটলিস্ট 45 থেকে 50 ডেজ পর্যন্ত কিন্তু মাসিকের রাস্তাতে রক্ত যায়, এবং প্রথম ইনিশিয়ালি সে রক্তটা কালারটা লাল থাকে, আস্তে আস্তে সেটা একটু ফ্যাকাশে হয়ে সাদা মতো হয়ে কখনো পিঙ্কি সে ধরনের একটা সিক্রেশন বা ডিসচার্জ হয়ে ব্লিডিংটা হতে পারে।
সুতরাং আপনার মাত্র 10 দিন যেখানে ডেলিভারি হয়েছে সেখানে এখনও পর্যন্ত আপনার আসলে মাসিক রাস্তা দিয়ে রক্ত, যেটা প্রসব পরবর্তী যে ব্লিডিং, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি এটাতে চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই। আপনি হয়তো বা একবার দেখবেন যে ব্লিডিং আছে, আবার নাই, বাট আপনার সব মিলে 45 থেকে 50 ডেজ পর্যন্ত এই রক্তটা যেতে পারে। এবং পেটে ব্যথা যেটা হচ্ছে, আসলে একটা ডেলিভারি পরে ইউটারাসটা ছোট হতে সময় লাগবে, সো তখন পেটে ব্যথা হতে পারে। আবার অনেক সময় মাসিকের রাস্তার ওই জায়গাটাতেও আসলে এপিসোটোমি উন বা কাটা হয়ে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ব্যথা হয়ে থাকে। আবার ব্যথার আমরা কিন্তু সাধারণত ডেলিভারির পরে যদি ব্যথা থেকে ওষুধ দিয়ে থাকি, তো সেই হিসাবে আপনি ব্যথানাশক ওষুধ খেতেই পারেন। এবং আপনি চেষ্টা করবেন আপনার মাসিকের রাস্তা এবং ওই জায়গাগুলোতে প্রপার হাইজিন মেনটেন করতে, ক্লিন রাখতে, কোনো কারণেই যাতে দুর্গন্ধযুক্ত স্রাব বা বেশি ব্যথা না হয়। সে অস্বাভাবিক হলে সেটা কিন্তু খারাপ জিনিস। তো স্বাভাবিক মাত্রায় অল্প ব্যথা হতেই পারে। আচ্ছা, রুমানা আক্তার উনি বলেছেন উনি একজন গর্ভবতী এবং উনি আগে ওনার কোনো টিকা দেওয়া ছিল না, তো ওনার যে ডক্টরকে দেখাচ্ছেন উনি বলেছেন ওনাকে 2টা টিটানাসের টিকা দিতে হবে। উনি একটা দিয়েছেন 6 মাসে, আর একটা দিবেন কিনা উনি জানতে চেয়েছেন। হ্যাঁ, অবশ্যই গর্ভকালীন সময়ে সাধারণত যদি আগে থেকে আপনার 5টা টিটানাসের টিকা দেওয়া থাকতো, তাহলে গর্ভকালীন সময়ে কোনোই টিকা দেওয়া লাগতো না, কারণ এটাই পুরো লাইফ টাইম একটা ইমিউনিটি দিয়ে থাকে। যেহেতু আপনার প্রথম একটা 6 মাসে দিয়েছেন একটা টিকা, আপনাকে অবশ্যই আবার 7 মাসে আরেকটা টিকা দিতে হবে। আচ্ছা, আর একজন দর্শক, ওনার নাম হচ্ছে হামিদা, ওনার বয়স উনি 35 সপ্তাহ এখন প্রেগনেন্সি। উনি জানতে চাচ্ছেন আসলে উনি ডেলিভারি হাসপাতালে করাতে চাচ্ছেন। এটা খুবই ভালো কথা। অবশ্যই আমরা খুবই সাপোর্ট করি যে ইনস্টিটিউশনাল ডেলিভারি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক প্রসব, অর্থাৎ আপনার ডেলিভারিটা অবশ্যই একটা প্রতিষ্ঠানে হতে হবে। সেটা হতে পারে থানা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল অথবা বড় বড় হাসপাতাল। বাট হাসপাতালে ডেলিভারি হলে যেটা হয়ে থাকে, সার্বক্ষণিকভাবে সেখানে প্রসবের সাহায্য করার জন্য আমাদের যে প্রশিক্ষণ যে ধাত্রী তারা থাকে, প্লাস ডক্টর থাকছেন। সুতরাং অবশ্যই একটা প্রসব হাসপাতালে হওয়াটাই স্বাভাবিক, মানে আমরা চাই সেটাই যেতে হয়। তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সি যে কমপ্লিকেশন, ডেলিভারি পরবর্তী কমপ্লিকেশন, বাচ্চার সুস্বাস্থ্য সব কিছুই আসলে নিশ্চিত করা যেয়ে থাকে। তো আপনার যখন এখন 35 সপ্তাহ, আপনাকে অবশ্যই আপনার বাসার কাছে যে হাসপাতালটা অথবা আপনি যে ডাক্তারের কাছে দেখাচ্ছেন, কন্টিনিউয়াস যে গর্ভকালে যে চেক আপগুলো করছেন, তার আন্ডারেই ভর্তি হয়ে চেক আপ করা, সাথে সাথে আপনার তার আন্ডারে ডেলিভারি করাটা উচিত বলে আমি মনে করি। অবশ্যই আপনি আপনার যে বাসা, যেখান থেকে তার কাছে নিকটবর্তী যে হাসপাতাল, যেখানে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন, ব্লাড ট্রান্সফিউশন, বাচ্চার এনআইসিউ সব কিছু ফ্যাসিলিটি যে ধরনের হাসপাতালগুলোতে রয়েছে, আপনি চেষ্টা করবেন সে ধরনের হাসপাতালগুলোতেই ডেলিভারির জন্য যেতে। এবং আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে আপনার কখন যেতে হবে, এই ব্যাপারটা আসলে নির্ভর করছে। আপনার নিশ্চয়ই একটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আপনাকে দেওয়া হয়েছে। আপনি হতে পারে সেই ডেটের সময় যেতে পারেন, অথবা তার আগে যদি আপনার ব্যথা এসে যায়, ডেলিভারি পেইন উঠে যায়, অথবা আপনি গর্ভকালীন যে বিপদ চিহ্নগুলো যে আছে, যে অস্বাভাবিক রক্তপাত বা সময়ের আগে পানি ভাঙা বা কোনো অঙ্গ বের হয়ে যাওয়া বা খিঁচুনি বা এই ধরনের কোনো বিপদ চিহ্ন দেখলে তো যেতেই হবে। আর তাছাড়া যেটা হলো, আপনার যখন লেবার পেইন উঠবে, আপনি তখন হাসপাতালে চলে যাবেন। অথবা আপনি যে যদি পেইন না উঠে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা দিয়েছে সেই ডেটে আপনি হাসপাতালে চলে যাবেন। আচ্ছা, আরেকজন দর্শক, ওনার নাম ফারজানা, উনি বলেছেন ওনার বাচ্চার বয়স 11 মাস, সিজার করেছে, বাচ্চা হয়েছে, এখন উনি আবার 4 মাসে গর্ভধারণ করেছেন। এটা কি কোনো সমস্যা হবে কিনা? আসলে আমরা সাধারণত বলে থাকি যে একটা সিজারিয়ান সেকশনের পর অ্যাটলিস্ট 1 বছরের গ্যাপ দেওয়া উচিত, এবং সবচেয়ে ভালো হয় যদি 2 বছরের গ্যাপ দেওয়া হয়ে থাকে। যেহেতু আপনি অজান্তেই এখন 4 মাসে গর্ভবতী হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আসলে বাচ্চা নষ্ট করার কোনো সুযোগ নাই। কারণ এখন যদি বাচ্চা নষ্ট করার জন্য আপনার চেষ্টা করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জ্বরের মধ্যে যেই সিজারের যে ক্ষতটা রয়েছে বা যে উইক পয়েন্টটা রয়েছে, সেটা ছিঁড়ে যাওয়া বা রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং অবশ্যই আপনার উচিত প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করা, এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ, ধাত্রী বিশেষজ্ঞ যিনি অভিজ্ঞ, তার আন্ডারেই আপনাকে এই গর্ভকালীন সময়টাকে আপনার পুরো চেক আপ, আপনার খাওয়া দাওয়া সব কিছু সঠিকভাবে করা উচিত, সঠিক সময়ে ওষুধ খাওয়া উচিত, এবং অবশ্যই আপনাকে একজন ভালো ডক্টরের আন্ডারেই এই গর্ভকালীন সময়টাকে আপনাকে চেক আপে থাকা উচিত। আচ্ছা, আর একজন দর্শক, ওনার নাম আরিফ, উনি বলেছেন 40 বছর বয়সে গর্ভধারণ করলে কী ধরনের সমস্যা হতে পারে? এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রশ্ন মিস্টার আরিফ। আসলে আমাদের এখন কিন্তু দেখা যাচ্ছে আমরা বিয়ের সময় কিন্তু এখন অনেকে দেরিতে বিয়ে করছেন, অনেকে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আবার অনেকে দেখা যাচ্ছে বিয়ে করছেন বটে, কিন্তু চাকরি বাকরি নানা প্রেশারে, সাংসারিক নানা ঝামেলাতে হয়তো বা প্রস্তুতি নিয়ে সেই প্রেগনেন্সিটা নিতে নিতে দেখা যাচ্ছে যখন উনি চাচ্ছেন বয়স 40-এর কোঠায় চলে গেছে। আবার অনেকে দেখা যাচ্ছে বিদেশি হাজব্যান্ড থাকছেন, অনেক দিন পর পর আসতেছেন, তখনও দেখা যেয়ে থাকে যে বয়স আস্তে আস্তে দেখা যাচ্ছে যে
40 হয়ে গেছে। আসলে আমরা কিন্তু বলে থাকি যে সবচেয়ে গর্ভ নেওয়ার যে একটা সুস্থ মানে একটা সুস্থ সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য গর্ভধারণের একটা কিন্তু একটা আইডিয়াল সময় রয়েছে। তো 40 বছরটা কিন্তু কখনোই আইডিয়াল টাইম নয়। আমরা বলে থাকি প্রথম গর্ভটা অবশ্যই 30 বছরের আগে এবং দ্বিতীয় গর্ভটা অবশ্যই 35 বছরের আগে নেওয়াটা ভালো। কিন্তু যদি আপনার ওয়াইফের বয়স বা 40 হয়ে থাকে সেক্ষেত্রে আসলে কিছু গর্ভকালীন পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত, আপনার পরিবারের ইতিহাসগুলো জানা উচিত এবং অবশ্যই যদি গর্ভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি ডাউন হওয়ার সম্ভাবনা আছে কিনা। গর্ভকালীন সময়ে 11 সপ্তাহের মধ্যে আমরা এনটি স্ক্যান করতে 11 সপ্তাহ প্লাস হলে আমরা এনটি স্ক্যান করতে পারি। তারপর আরও অনেক টেস্ট রয়েছে। ইভেন আমরা এখন কিন্তু ইনভেসিভ টেস্ট না, আমরা কিছু নন ইনভেসিভ টেস্ট যেমন এনআইপিটি বলা হয়ে থাকে, এটার মাধ্যমে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি বাচ্চার ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। কারণ 40 বছরের অধিক বয়সে মা হলে ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং আমার মনে হয় আপনি যদি প্ল্যান করে থাকেন প্রেগনেন্সি নেওয়ার সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা পূর্ব প্রস্তুতির মাধ্যমে কিছু টেস্টের মাধ্যমে অ্যাসেস করে তারপরে প্রেগনেন্সিটা নিতে হবে। এবং প্রেগনেন্সি হওয়ার পরেও কিন্তু ডাক্তারের একেবারে নিবিড় পর্যবেক্ষণে থাকতে পারে, কারণ 40 বছর বয়সে গর্ভধারণ করে নানা রকম কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আচ্ছা, আরেকজন দর্শক, ওনার নাম আয়েশা, উনি বলেছেন ওনার এখন 3 মাস প্রেগনেন্সি চলছে, ওনার 2 বছরের একটা বাচ্চা রয়েছে। প্রথম বাচ্চার সময় ওনার এত ক্লান্ত লাগতো না, ওনার এখন খুবই ক্লান্ত লাগে, অরুচি হচ্ছে, এটা কিনা সমস্যা কিনা। আসলে আপনি যখন প্রথম অবস্থায় গর্ভধারণ করেন তখন আপনি কিন্তু মানে আর একটা বাচ্চার মা ছিলেন না, সো আপনার আগে থেকে ডিফিসিয়েন্সিগুলো হয়তো বা ছিল না। কিন্তু এখন যেটা হচ্ছে আপনি একটা বাচ্চা হওয়ার ফলে কিছু তো আপনার ঘাটতি রয়েছে। তারপরে আমি জানি না আপনি কতটুকু সাপ্লিমেন্টগুলো খেয়েছেন, আপনার বাচ্চা যতদিন ব্রেস্ট ফিডিং করেছে আমি জানি না। সুতরাং সেই পূর্ব যেই কিছুটা ল্যাকিংস প্লাস আপনার বাচ্চার টেক কেয়ার, বাসার কাজ সব মিলে হয়তো বা আপনার এই দুর্বলতা বা অরুচিটা কাজ করতেছে। তো আমি বলবো অবশ্যই আপনি সেক্ষেত্রে অরুচি থাকলে আপনি একটা বমি যাতে না হয় সেই ধরনের প্রিভেন্টিভ ওষুধ খেতে পারেন। প্লাস যেটা করতে পারেন যে আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম, ভিটামিন এগুলো খাবেন। তারপরে যদি আপনার অরুচি ভাবটা খুব বেশি থাকে সেক্ষেত্রে আসলে আপনাকে কিছু ওষুধ আছে বা কিছু সাপ্লিমেন্টেশন খাবার আছে যেগুলো দেওয়া যায়, আপনাকে সেই খাবারগুলো নিতে হবে। সবচেয়ে বড় কথা আপনাকে মাথায় রাখতে হবে যেটা এটা অস্বাভাবিক কিছু না, যেহেতু আপনার অরুচি লাগছে আপনাকে চেষ্টা করতে হবে যে খাবারগুলো পুষ্টিকর অন্তত সেইগুলো আপনাকে বাচ্চার ভালোর জন্য খাওয়ার জন্য। তো আমার মনে হয় এটা কিন্তু একটা কমন প্রবলেম। আসলে অনেকে এই ধরনের একটা বাচ্চা থাকলে আর একটা সময় অনেক ক্ষেত্রে হয়, কিন্তু ওইটা আসলে আপনাকে দূর করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। আচ্ছা, আর একজন দর্শক, ওনার নাম হলো তাজমিন মনি, উনি বলেছেন ওনার ডেলিভারি ডেট হচ্ছে 17 দিন বাকি আছে, এখন হঠাৎ ওনার প্রেশার বেড়ে গেছে, এখনও কী করণীয়। আসলে এটা কিন্তু প্রি এক্লাম্পসিয়ার একটা লক্ষণ। যেহেতু আপনার প্রেশার বেড়ে গেছে আপনাকে অবশ্যই আপনি যে ডক্টরের কাছে দেখাচ্ছেন আপনার ব্লাড প্রেশারের মাত্রাটা অনুযায়ী আপনাকে কিন্তু প্রেশারের ওষুধ অ্যান্টিহাইপারটেনসিভ দিতে হবে। এক্ষেত্রে আসলে করণীয় বলতে অবশ্যই প্রেশারের ওষুধ খেতে হবে। এবং যেহেতু মাত্র আর 2 সপ্তাহের একটু বেশি সময় আপনার আছে, সুতরাং আপনার প্রেশারটা যদি অ্যান্টিহাইপারটেনসিভ খাওয়ার পরে যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনি অসুবিধা নেই, কিন্তু যদি নিয়ন্ত্রণ না হয় বা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে তখন সেই ক্ষেত্রে আপনাকে আসলে আপনার বাচ্চার অবস্থা বুঝে আপনাকে ডেলিভারির দিকে চিন্তা করতে হবে। কারণ একদম লাস্ট সময় চলে এসেছেন এখন, এবং সাডেন প্রেশার রাইজে অনেক সময় কিন্তু প্লাসেন্টাটা তার জায়গা থেকে সরে যায়, যেটাকে আমরা অ্যাব্রেভিয়েটেড প্লাসেন্টা বলে থাকি। তো সেটা কিন্তু একটা খুবই বিপজ্জনক কন্ডিশন। তো আপনাকে অবশ্যই ডাক্তারের তত্ত্বাবধানে প্রেশারের ওষুধ সঠিক মাত্রায় সঠিকভাবে খেতে হবে এবং প্রেশারটা মনিটর করতে হবে। আচ্ছা, আর একজন দর্শক, ওনার নাম প্রিয়াঙ্কা, উনি বলেছেন ওনার বোনের প্রেগনেন্সির বয়স 6 মাস, এখন ওনার স্তন থেকে দুধ বের হচ্ছে, এটা কি কোনো সমস্যা কিনা। আসলে এটা কিন্তু হতে পারে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু অনেকের মিল্ক সিক্রেশন হয়ে থাকে। সো এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা জন্য কোনো কিছুই আপনাকে করতে হবে না। যার জিনিসটাকে আপনি অবজার্ভ করেন যে কোনো রকম যদি খুব বেশি ব্যথা ফিল করে থাকেন সেক্ষেত্রে আপনি একটু ব্যথানাশক ওষুধ খেতে পারেন। আদারওয়াইজ এক্ষেত্রে কোনোই দরকার নেই কোনোভাবে মিল্ক থেকে এক্সক্রিশন করে বের করে দেওয়া বা কোনো কিছু, এটা আসতে পারে, এটা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক। আচ্ছা, আর একজন দর্শক, ওনার নাম হলো ফাতেমা খান, উনি বলেছেন ওনার এখন টুইন প্রেগনেন্সি, ওনার বয়স 24 বছর। প্রথম বাচ্চার সময় ওনার ওজন ছিল 54 কেজি, এখন 5 মাস চলছে কিন্তু ওনার ওজন 52 কেজি। মুখে একদম রুচি নেই, কী করতে পারি। আসলে দর্শক, আপনার যেটা মাথায় রাখা উচিত, যেহেতু আপনার টুইন প্রেগনেন্সি, সো আপনাকে কিন্তু আসলে নর্মাল প্রেগনেন্সি যেটা আমরা কিন্তু টুইনে তার ডাবল খেতে বলি, যেহেতু আপনার রুচি নাই। তো অবশ্যই আপনাকে রুচি বাড়ানোর জন্য আমরা সাধারণত বমিনাশক বা অরুচির জন্য যে ওষুধগুলো দিয়ে থাকি সেই ওষুধগুলো আপনি খাবেন।
চেষ্টা করতেই হবে আপনাকে আসলে অল্প অল্প করে বারবার খাবার খেতে, যেহেতু আপনার ওজন কমে যাচ্ছে, এটা কিন্তু একটা খুব খারাপ লক্ষণ। একটা প্রেগনেন্সি একরকম, দুইটা প্রেগনেন্সিতে কিন্তু আপনার ওজনটা আরও বেশি আকারে বাড়তে হবে বা খাওয়ার পরিমাণটাও আপনাকে বাড়াতে হবে। এবং আপনাকে চেষ্টা করতে হবে বমিনাশক ওষুধ খেয়ে হলেও আপনাকে বারবার খেতে, এবং যে খাবারগুলো বাচ্চার পুষ্টির জন্য প্রয়োজন বা বাচ্চার ওজনের বৃদ্ধির জন্য প্রয়োজন সেই খাবারগুলো খেতে। এখন যদি এমন হয়ে থাকে আলট্রাসোনোগ্রাফিক্যালি আপনার বাচ্চার ওজন ভালো আছে কিন্তু আপনার ওজনটা বাড়ছে না, সেক্ষেত্রে অত চিন্তিত হবেন না, কারণ আমাদের টার্গেট আসলে থাকে বাচ্চারা যাতে সুস্থ থাকে, এবং দুটো টুইন যেহেতু দুটো বাচ্চার ওজন যাতে সমানভাবে বৃদ্ধি পায় সেদিকে আসলে আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আপনি অবশ্যই আয়রন 2টা করে খাবেন, ক্যালসিয়াম ভিটামিন এগুলো একটু ডাবল করে খাওয়ার চেষ্টা করবেন, এবং সাথে যেটা হচ্ছে আপনি যে খাবারগুলো খাচ্ছেন অল্প অল্প করে বারবার করে খাবেন, এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন এবং বিশ্রামে থাকবেন। এবং অবশ্যই আপনি যে ডাক্তারের কাছে যাচ্ছেন তার পরামর্শে এবং তার সুপারভিশনে আপনাকে কনস্ট্যান্ট থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে, কারণ টুইন প্রেগনেন্সি অনেক সময় সময়ের আগে ডেলিভারি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। সো ফাতেমা খান, এটাই ছিল আপনার প্রশ্ন উত্তর। এবার আসি আমরা আরেকজন দর্শক, ওনার নাম সালমা আক্তার। উনি জানতে চেয়েছেন প্রসবের কতদিন পর সেলাই মেশিন চালানো যাবে। আসলে এটা কিন্তু ডিপেন্ড করছে যে আপনার ডেলিভারি কি নর্মাল না সিজারিয়ান সেকশন হচ্ছে। আমরা যেটাই হয়ে থাকুক না কেন, একটা ডেলিভারি পরে সাধারণত আমরা বলে থাকি 45 ডেজ পর্যন্ত একটা সময় থাকে, সেটা প্রসব পরবর্তী সময়। এই সময়টা আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। তারপর যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে প্রথম 6 মাসটাও আমরা একটু সাবধানে থাকতে বলি। তারপরে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি সেলাই মেশিন চালাতে পারবেন। তবে আমার মনে হয় হাতে চালানো সেলাই মেশিনটাই ভালো দেন পায়ে চালানো সেলাই মেশিনের থেকে। এবং যদি আপনি ইলেকট্রিক মেশিন হয়ে থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, আপনি সেটা করতে পারেন। আচ্ছা, আর একজন দর্শক, ওনার নাম রানী, উনি বলেছেন যে ওনার 34+ উইকস প্রেগনেন্সি চলছে। ওনার হঠাৎ রাতে চুলকানি হয়ে গলার নিচে, বুকের নিচে অংশ, তারপর সকালে উনি দেখেন যে র্যাশের মতো কিছু বের হয়েছে এবং তার মধ্যে সাদা পানি, ওগুলো ব্যথা করছে। এখন উনি জানতে চেয়েছেন ডার্মাসল ক্রিম ব্যবহার করা যাবে কিনা, এটি গর্ভাবস্থায় নিরাপদ হবে কি। আসলে আপনার এখন কিন্তু 34+ উইকস প্রেগনেন্সি, তো সাডেনলি আপনার হতে পারে কোনো পোকা কামড়িয়েছে বা কোনো অ্যালার্জির জন্য আপনার এই র্যাশটা এবং লালটা হয়েছে। সো আমি আপনাকে আসলে না দেখে ট্রিটমেন্ট দেওয়াটা কিন্তু গর্ভকালীন সময় খুবই একটা বিপজ্জনক ব্যবস্থা হয়ে থাকে আমাদের জন্য। সো আমার মনে হয় বেটার আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করেন, ওনারাই দেখে বলতে পারবেন যে যেটা লাল সাথে ভিতরে সাদা মতো এটা কি কোনো ইনফেক্টেড হয়ে এটা হলো কি না। সেই অনুযায়ী কিন্তু আপনাকে ওষুধ মুখে খাওয়া বা লোকালি লাগানো দেওয়া যেতে পারে। আমি অবশ্যই আপনাকে বলবো কোনোভাবেই না দেখি আপনাকে কোনো ফার্মেসি থেকে ওষুধ এনে ডার্মাসল জাতীয় ওষুধ গর্ভকালীন সময় খাওয়া যাবে না। আপনার যদি চুলকানি থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি কিছু চুলকানি নাশক ওষুধ, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আপনি খেতে পারেন। তো অবশ্যই আপনাকে এই ক্ষেত্রে আপনি নিজে চুলকানোর চেষ্টাও করবেন না, কারণ তাতে ইনফেকশনটা আরও বাড়বে। এবং আমি অবশ্যই আপনাকে বলবো আপনি ডার্মাটোলজি বা চুলকানি বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে ব্যাপারটা একটু কনসাল্ট করাটা খুবই জরুরি। আচ্ছা, আর একজন দর্শক, ওনার নাম হলো বিউটি আক্তার, উনি বলেছেন ওনার এখন 15 সপ্তাহ প্রেগনেন্সি চলছে, ওনার অ্যালার্জি এবং অ্যাজমা আছে, খুব ঘন ঘন হাঁচি হচ্ছে এখন এবং ঠান্ডা লেগেই থাকে, উনি কী করবে জানতে চাচ্ছে। আসলে যাদের প্রিভিয়াসলি অ্যাজমা থেকে থাকে তাদেরকে কিন্তু আমরা প্রেগনেন্সিতে যে জিনিসগুলো আপনাকে শ্বাসকষ্টটাকে বাড়াচ্ছে বা ধুলাবালি হতে পারে কিছু খাবার, সেগুলো কিন্তু আসলে অ্যাভয়েড করতে হবে। তারপরেও যেহেতু আপনার হাঁচি হচ্ছে, সো আমরা আপনাকে মন্টেলুকাস জাতীয় ওষুধ খেতে বলতে পারি, সেটা আপনি প্রত্যেক রাত্রে একটা করে 10 মিলিগ্রামের ওষুধ খেতে পারেন। এবং সাথে যদি আপনার দেখা যাচ্ছে তারপরেও আপনার সমস্যা হচ্ছে, আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, ফেক্সোফেনাডিন, হিস্টাসিন এই জাতীয় ওষুধ খেতে পারেন। এবং তারপরেও যদি আপনি শ্বাসকষ্ট বা এই জাতীয় প্রবলেম হয় আপনি কিন্তু ইনহেলার ইউজ করতে পারেন, কারণ প্রেগনেন্সিতে ইনহেলার যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কোনো বাধা নেই। তবে ইনহেলারটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারবেন, কিন্তু আপনার যদি রিপিটেড অ্যাটাক হতে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন বক্ষব্যাধি ডাক্তার দেখাতে হবে, কারণ অনেক সময় আমরা সেক্ষেত্রে ইনহেলারগুলো চেঞ্জ করতে পারি, আমরা স্টেরয়েড ইনহেলারও কিছু যদি লাগে সেক্ষেত্রে অ্যাড করতে পারি, সাথে মুখে খাওয়ার অন্যান্য ওষুধও আছে যেটা যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। সেটা আমার মনে হয় আপনাকে আমি যেটা বললাম আপনি সেটা করে দেখেন, যদি ইফ ইউ আর ইমপ্রুভ ভালো, না হলে আপনাকে অবশ্যই বক্ষব্যাধি ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, রাশাদা একজন দর্শক, উনি বলেছেন ওনার এখন 26 সপ্তাহ প্রেগনেন্সি চলছে, ওনার গর্ভফুলটা নিচে আছে, আমি কী করবেন জানতে চেয়েছেন। আসলে 26 সপ্তাহের সময় যদি গর্ভফুল নিচে থাকে এর মানে এই নয় যে আপনার ডেলিভারি পর্যন্ত গর্ভফুলটা নিচে থাকবে, কারণ আমরা জানি যে প্রেগনেন্সির সাথে সাথে যত প্রেগনেন্সি অ্যাডভান্স হতে থাকে ইউটেরাসটা যখন বড় হয়ে থাকে ফুলটাও কিন্তু উপরে উঠে যায়। সো এখন আপনার 26 সপ্তাহ, এখানে আপনার গর্ভফুলটা নিচে আছে, এখন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, লং জার্নি অ্যাভয়েড করতে হবে, সহবাস নিষেধ, আপনি পেটের মধ্যে ভারী কোনো কাজ করবেন না, পেটে প্রেশার লাগে এমন কোনো কাজ করবেন না, এবং আপনি খুব সাবধানের সাথে থাকবেন। এবং আপনি রিপিটেড আবার যে আলট্রাসোনোগ্রাফি অ্যারাউন্ড 32 উইকস করতে হবে,
তখনও যদি গর্ভফুলটা নিচে থাকে তখন আমরা সেটাকে বলবো প্লাসেন্টা প্রিভিয়া। তো প্লাসেন্টা প্রিভিয়া হলে একরকম সাবধানতা, কিন্তু যদি হয়ে থাকে যে না গর্ভফুলটা উঠে গিয়েছে বা গর্ভফুলটা তার নিচের জায়গায় নাই, সেক্ষেত্রে তখন আপনি বিপদমুক্ত হবেন। সুতরাং এই মুহূর্তে আপনি সাবধানে থাকেন এবং 32 সপ্তাহে আবার পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি করেন এবং দেখেন তখন আপনার গর্ভফুলটা কোথায় আছে, এবং সেই অনুযায়ী আসলে তখন স্টেপসগুলো নিতে হবে। নাহিদ আরেকজন দর্শক, উনি বলেছেন ওনার প্রথম বাচ্চার হার্টের ছিদ্র ছিল, 3.5 মাসে ওনার বাচ্চাটা মারা যায়, এখন উনি বাচ্চা নিতে চাচ্ছেন, এখন হার্টের সমস্যা হবে কিনা জানতে চেয়েছেন। আসলে হার্টের প্রবলেমগুলো অনেক ক্ষেত্রে কিন্তু রিপিটেড হতে পারে, আবার নাও হতে পারে। এটা আসলে ডিপেন্ড করছে কিছু ভাইরাস ইনফেকশন, যেমন রুবেলা ভাইরাস যদি ইনফেকশন থাকে তখনও কিন্তু হার্টের ছিদ্র হতে পারে, বা আপনার যদি কোনো কনজেনিটাল হার্টের প্রবলেম থাকে সেটাও হতে পারে। এখন আসলে আমি যেটা বলবো যে আপনার যেহেতু প্রথম বাচ্চার ক্ষেত্রে হার্টের প্রবলেম ছিল, সো এই বাচ্চার ক্ষেত্রে হতে পারে, কিন্তু তার মানে এই না যে হবেই। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনি প্রেগনেন্সিটা আবার নেওয়ার আগে আপনাকে অবশ্যই প্রি প্রেগনেন্সি টেস্ট কিছু আছে, সেগুলো আমাদের দেখতে হবে যে আপনার কেন হয়েছিল, কি কারণ হতে পারে আগের বাচ্চাটার হার্টের ছিদ্র হওয়ার, সে কারণটা নির্ণয় করতে হবে, সেটা কারেকশন করা, বা সেটা যখন বডির যদি সাপোজ যে রুবেলা ভাইরাসে ইনফেকশন হয়েছিল, তাহলে সেক্ষেত্রে আপনি অটোমেটিক কিন্তু ইমিউনিটি ডেভেলপ করেন। বাট দেখা গেল যে না আপনার রুবেলা ইনফেকশন ছিল না, সেটা নেগেটিভ, সেক্ষেত্রে আপনি রুবেলা ভ্যাকসিনটা নিয়ে ফেলবেন। এবং পরবর্তী গর্ভধারণের পরে যেটা হয়, আমরা কিন্তু ফিটালিকো করতে পারি। ফিটালিকো একটা টেস্ট, যেটাতে মায়ের গর্ভে থাকাকালীন সময়ে কিন্তু আমরা বাচ্চার কোনো হার্টের ছিদ্র আছে কিনা বা বাচ্চার কোনো হার্টের প্রবলেম আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু নির্ণয় করা যায়। 18 থেকে 22 সপ্তাহ এই সময় ফিটালিকো করা যায়, এবং আমরা অ্যানোমালি স্ক্যান করতে পারি, সেটাও 18 থেকে 20 সপ্তাহ এই সময়টা। সুতরাং আপনার পরবর্তী প্রেগনেন্সি নিলে আপনাকে অবশ্যই সেক্ষেত্রে অ্যানোমালি স্ক্যান এবং ফিটালিকো করে দেখতে হবে। এবং সাধারণত দেখা যেয়ে থাকে এই স্ক্যানটা কিন্তু আবার রিপিটেডলি 3rd ট্রাইমেস্টার ক্ষেত্রে আবার আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখতে পারি, কারণ তখন হার্টের পুরো ডেভেলপমেন্টটা, কারণ হার্টের ডেভেলপমেন্ট পুরো কমপ্লিট হতে হতে দেখা যেয়ে থাকে অনেক সময় 3rd ট্রাইমেস্টারও পূর্ণটা আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা 5 মাসের সময় অ্যানোমালি স্ক্যানে মিস করেছি, সেক্ষেত্রে আমরা লাস্ট ট্রাইমেস্টার আবার যদি স্ক্যান করি তখন অনেক সময় ধরা পড়ে থাকে। আর হার্টের সব ছিদ্রই যে খারাপ তা কিন্তু নয়, কারণ আমরা হার্টের ছিদ্র অনেক রকম আছে, এএসডি ভিএসডি। সাধারণত এএসডি থাকলে সেটা কিন্তু এএসডি ভিএসডি দুটাই কিন্তু কারেক্টেবল সার্জারি আছে। সুতরাং আপনি যদি আগে থেকে নির্ণয় করা যেয়ে থাকে যে বাচ্চার হার্টের ছিদ্র আছে, ছিদ্রের ডায়ামিটারটুকু কতটুকু সেটা জেনে তারপর কিন্তু ডেলিভারি পরে সেটা বাচ্চার জন্মের পরে কিন্তু সেটার অপারেশন করার সুযোগ রয়েছে, এবং বাংলাদেশেও সেই ধরনের অপারেশন করা হয়ে থাকে। সুতরাং আমি বলবো আপনি অবশ্যই আসলে নির্ণয় করতে হবে আপনার কেন বাচ্চার অ্যানোমালিটা হয়েছিল, ছিদ্র কেন ছিল, সেটা কারেকশন হওয়ার পরে পরবর্তী প্রেগনেন্সি নেবেন, এবং পরবর্তী প্রেগনেন্সি নিলে আপনি অবশ্যই ফিটাল অ্যানোমালি স্ক্যান এবং ফিটালিকো করবেন, এবং তারপরে আপনি সেই অনুযায়ী সেই পরবর্তী ব্যবস্থাটা নেওয়া যেতে পারে। তো আমার মনে হয় এই প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু অনেক দর্শকই জানতে পারলেন যে যাদেরই বাচ্চা এরকম হার্টের ছিদ্র ছিল বা হয়েছিল তারা কিন্তু এই সাবধানতাগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আনপ্ল্যান প্রেগনেন্সি হবে না, এবং প্রেগনেন্সিতে ইনস্টিটিউশনাল ডেলিভারি হতে হবে, এবং সেই হাসপাতালেই হতে হবে যে হাসপাতাল আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিতে পারি। আচ্ছা, আর একজন দর্শক, ওনার নাম রাকিবুল ইসলাম, উনি বলেছেন সিজারে 1 মাস পরে কোনো ভিটামিন সিরাপ খাওয়া যাবে কিনা উনি জানতে চেয়েছেন। আসলে সিজারের পরে ভিটামিন সিরাপ কোনো দর্শক যদি আসলে সব সিরাপ খেতেই হবে এমন কিন্তু আমি বলবো না। ব্যাপারটা হচ্ছে যে আফটার ডেলিভারি আমরা কিন্তু ক্যালসিয়াম খেতে বলে থাকি এবং ভিটামিন খেতে বলে থাকি। কোনো পেশেন্ট যদি এমন হয়ে থাকে সে ট্যাবলেট খেতে পারে না, ট্যাবলেটের গলা দিয়ে নামে না, সেক্ষেত্রে আপনি ভিটামিন সিরাপ মাল্টিভিটামিন দিতেই পারেন। এবং সাধারণত আমরা বলে থাকি যে বাচ্চা যতদিন পর্যন্ত বুকের দুধ খাচ্ছে ততদিন পর্যন্ত ক্যালসিয়াম খাবে, এবং অবশ্যই 3 মাস পর্যন্ত ভিটামিন এবং আয়রন খাবে, সুতরাং আপনি দিতে পারেন। কণিকা, উনি হচ্ছে 4 মাসের ওনার গর্ভকালীন সময় চলছে, উনি বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারছেন, এটা কি ভয়ের ব্যাপার কিনা? আসলে কোনো মাই কিন্তু 4 মাসের সময় বাচ্চা নড়াচড়া বুঝে না। বাচ্চা নড়াচড়া বুঝতে হলে আপনাকে 5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাধারণত 5 মাসের পর থেকে বাচ্চার নড়াচড়া বোঝার বা তার সেই শক্তিটা হয় বাচ্চার যে সেই মুভমেন্টটা বাইরে বোঝা যায়। এখন হয়তো বা ভিতরে নড়ছে, আপনি অনুভব করতে পারছেন না, কিন্তু 5 মাস হলে আপনি ইনশাল্লাহ বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারবেন। তো আমার মনে হয় এটা ভয়ের কিছু না, আপনি জাস্ট খালি ওয়েট করেন। মুন্নি আরেকজন দর্শক, উনি বলেছেন ওনার রাত 12টার সময় সাদা স্রাব গিয়েছে, তাতে কিছুটা অংশ কালো বা ব্রাউন আবার লাল এরকম ছিল। উনি এখন 8 সপ্তাহ প্রেগনেন্সি, উনি আসলে জানতে চাচ্ছেন যেটা ভয়ের কিছু না। আসলে 8 উইক্সে যেহেতু আপনার প্রেগনেন্সি, আপনার স্রাবের মধ্যে যেহেতু ব্রাউনিশ রেডিশ এরকম একটা গিয়েছে, সুতরাং এটা আসলে ডিপেন্ড করছে যদি আপনার দেখা যেয়ে থাকে বাচ্চার হার্টবিট এসেছে তাহলে কিন্তু আসলে খুব একটা ভয়ের না। তারপরেও যেহেতু এরকম অনেক সময় দেখা যায় যে প্লাসেন্টা যাদের নিচের দিকে একটু ফর্ম হয় তাদের অনেক সময় কিন্তু এই ধরনের একটু রক্তপাত বা একটু স্রাব যেতে পারে। শুধু আপনাকে আমি বলবো যে আপনি একটু অবজার্ভ করেন, দেখেন যে আপনার সাথে অ্যাসোসিয়েট পেন আছে কিনা বা এটা চলে যাচ্ছে কিনা, একটু বিশ্রামে
থাকেন। বাট যদি যেটা হয়ে থাকে যে না, তারপরেও আপনার এই জিনিসটা রিপিটেডলি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আলট্রাসোনোগ্রাফি করতে হবে এবং আপনাকে অবশ্যই একজন আপনার যে ডক্টর তার কাছে যেতে হবে। উনি দেখে বুঝতে পারবে যে আসলে কেন এটা হচ্ছে, জ্বরের ভিতরে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা, বা বাচ্চা অ্যাবর্শনের হচ্ছে কিনা, বা হার্টবিট যদি ভালো থাকে সেক্ষেত্রে আসলে আমরা কিছু প্রোজেস্টেরন ইঞ্জেকশন বা ট্যাবলেট দিতে পারি। সুতরাং আমার মনে হয় আপনি একটু অবজার্ভ করেন, না হলে আপনি অবশ্যই আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন তার কাছে, যে অবস্টেট্রিশিয়ানকে দেখাচ্ছেন তার কাছে চলে যেতে হবে। মিস্টার ইমাম উনি বলেছেন, সবাই বলে ডেলিভারি পরে 5-6 মাস হাঁসের মাংস খাওয়া যাবে না, এটা কি ঠিক কিনা? আসলে আমি কোথাও এরকম আসলে বই পুস্তকে পাই নাই যে ডেলিভারি পরে হাঁসের মাংস খাওয়া যাবে কিনা। আসলে হাঁসের মাংস নির্ভর করছে, বা মুরগির মাংস বা খাসির মাংস বা গরুর মাংস, আপনার যিনি খাচ্ছেন উনি এই বিষয়ে অ্যালার্জিক কিনা। যদি ওনার যে থাকে যে হ্যাঁ উনি হাঁসের মাংস খেলে ওনার অ্যালার্জি হচ্ছে, বা দেখা যাচ্ছে হাঁসের মাংস খাওয়ার জন্য ওনার চুলকানি বা শ্বাসকষ্ট এরকম হচ্ছে, ওই রকম হলে আপনি সেটা অ্যাভয়েড করতে পারেন। আদার দেন দ্যাট আপনি হাঁসের মাংস খেতেই পারেন, সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা নেই। আর একজন দর্শক, ওনার নাম হলো শাকিলা, উনি জানতে চেয়েছেন ওনার সিজারের সময় হয়েছে হলো 1 মাস 7 দিন। উনি জানতে চাচ্ছেন রক্ত শুধুমাত্র ওনার মাসিক রাস্তা দিয়ে যখন উনি বাথরুমে যান তখন যায়, অন্য সময় যাচ্ছে না, এটা কি নর্মাল নাকি অস্বাভাবিক উনি জানতে চাইছেন। আসলে আমি এই প্রশ্নের উত্তরটা মনে কিছুক্ষণ আগেও দিয়েছি। সাধারণত একটা ডেলিভারির পরে 45 থেকে 50 ডেজ পর্যন্ত কিন্তু ব্লিডিং যেতে পারে। সো আপনার ব্লিডিংটা দেখা গেল যে বন্ধ, আবার দেখছেন যে একটু দেখছেন, এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। কিন্তু যদি অস্বাভাবিক আকারে রক্তক্ষরণ হয়, বা রক্তক্ষরণটা খুব দুর্গন্ধযুক্ত স্রাব সাথে যায়, বা তলপেটে অসম্ভব ব্যথা সাথে জ্বর, এ ধরনের যদি সমস্যা থাকে সেটা অস্বাভাবিক। কিন্তু আপনি যেহেতু স্বাভাবিক যাচ্ছে, আমার মনে হয় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, হৃদয় খান উনি আরেকজন দর্শক, উনি বলেছেন ওনার বোনের বোধহয় গর্ভকালীন 1 মাস সিজার হয়েছে, সিজারের জায়গা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে, উনি জানতে চাচ্ছেন আমরা কি করতে পারি। এখন সিজারের সেকশনের যে জায়গা বা উন্ড যে বা স্টেচের এরিয়া যেটা, ওইখান থেকে যদি কোনো রক্তক্ষরণ হয় তার মানে আপনার উন্ড ইনফেকশন হয়েছে। এটা আসলে অবহেলা করার কোনোই সুযোগ নেই। আপনি যেখানে যে ডক্টরের কাছে সিজার করেছেন আপনি তার কাছে যাবেন, উনি ওই জায়গাটা দেখে উনি বুঝবেন যে ইনফেকশনটা কতটুকু হয়েছে, কেন রক্ত হচ্ছে, রক্তের সাথে কোনো পুঁজ যাচ্ছে কিনা, সেই অনুযায়ী উনি সেই পরবর্তী ব্যবস্থাগুলো দিতে। অনেক সময় কিন্তু এভাবে সেলাই জায়গা ইনফেক্টেড হয়ে থাকে, তখন কিন্তু অনেক সময় আবার ড্রেসিং করে রিপিটেড সেলাই লাগতে পারে। সুতরাং আমার মতে আপনি আপনার বোনকে অবশ্যই যে ডক্টর সিজার করেছে আগে তার কাছে নিয়ে যান, তারপরে আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তিশা সরকার উনি বলেছেন ওনার 4 মাসের সময় বাচ্চা নষ্ট হয়ে গেছে, কয় মাস পরে উনি প্রেগনেন্সি নেওয়ার যাবে উনি জানতে চেয়েছেন। আসলে একটা বাচ্চা নষ্ট হওয়ার পরে সেটা আসলে কিছু কারণেই হয়ে থাকে। তো একটা অ্যাবর্শন বা মিসক্যারেজ যেটাই আমরা বলি থাকি না কেন, সেটা আপনার কমপক্ষে একটা 6 মাসের গ্যাপ দেওয়া উচিত। এবং এই 6 মাসের মধ্যে যেটা করতে হবে যে কেন হলো সে কারণটা বের করা, সে কারণটা যদি আমি বের করতে পারি সে কারণগুলো কারেকশন করা। কারণ একটা গর্ভ নষ্ট হওয়ার বা গর্ভপাত হওয়ার অনেক রকম কারণ রয়েছে। অনেক সময় কিছু আর্লি প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে কিছু ভাইরাল ইনফেকশনের জন্য হয়ে থাকে, টর্চ ইনফেকশন, যেটা কিন্তু অটোমেটিক্যালি সেটা ইমিউনিটি ডেভেলপ করে। অনেক সময় থাইরয়েডের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, হ্যাপাথাইরয়েডের জন্য সেটার ওষুধ রয়েছে। অনেক সময় ব্লাড সুগার কন্ট্রোলের জন্য হতে পারে, সেটারও কন্ট্রোল রয়েছে। বা অনেক সময় হলো আপনি এমন নিজের অজান্তে এমন কিছু ওষুধ খেয়ে ফেলেছেন যেটা গর্ভপাত করেছে, এবং পরিবেশ দূষণ তো রয়েছেই। সুতরাং আপনাকে আসলে কেন গর্ভপাতটা হয়েছে সেটা কারণটা বের করা উচিত, এবং সেই অনুযায়ী আপনাকে নেক্সট প্রেগনেন্সি অ্যাটলিস্ট 6 মাসের গ্যাপে নেওয়া উচিত। এবং আপনি পরবর্তী প্রেগনেন্সির আগে অবশ্যই আপনাকে পুরো প্রস্তুতি নিয়ে ফলিক অ্যাসিড আগে থেকে শুরু করবেন, যাতে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে অনেক সময় কিন্তু বাচ্চার অনেক রকম ত্রুটি হতে পারে। এবং আমার মনে হয় এই জিনিসটা মাথায় রাখবেন। সীমা খাতুন উনি বলেছেন ওনার মেয়ের বয়স 11 বছর 2 মাস, পিরিয়ড হয়েছে ওনার মেয়ের। এখন উনি এই সময় বাচ্চা লম্বা হওয়ার জন্য কী ওষুধ খাওয়া যায় জানতে চেয়েছেন। আসলে বাচ্চা লম্বা হওয়ার জন্য আলাদা রকম কোনো ওষুধ নেই, যেহেতু আপনার মেয়ে 11 বছরে পিরিয়ড হয়েছে। সো তার মানে মোটামুটিভাবে তার কিন্তু ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে, কিছু ডেভেলপমেন্ট এখনও বাকি। সুতরাং ওকে আপনি অ্যাক্টিভ থাকতে দিবেন, খেলাধুলা করতে দিবেন, ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিবেন। এবং যেহেতু তার পিরিয়ড হয়েছে, সো তার যাতে আয়রনে কোনো ঘাটতি না থাকে, তার শারীরিক যে ভিটামিনগুলো ঘাটতি না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। আপনি যদি বাচ্চা অ্যাক্টিভ থাকে, খেলাধুলা করে, তাহলে সে তার গ্রোথ অনুযায়ী যে ধরনের প্রয়োজন সেটা সেই লম্বাটা সে হয়ে যাবে। কিন্তু এক্সট্রাভাবে আপনাকে অন্য কোনো ওষুধ আসলে নাই যে বাচ্চা লম্বা হওয়ার জন্য। গ্রোথ অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে, এখনও তার গ্রোথ হওয়ার সময় রয়েছে। একটা মেয়ে সাধারণত দেখা যেয়ে থাকে 18 বছর বয়স পর্যন্ত তার কিন্তু গ্রোথ লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি জাস্ট তাকে সাপ্লিমেন্টগুলো দেওয়া এবং তার সাপোর্টিভ যে ট্রিটমেন্ট যেটা বললাম ভিটামিন এগুলো দিয়ে রাখবেন। আচ্ছা, ওনার একজন দর্শক, ওনার নাম হলো নৌসিন রাশা,
উনি বলেছেন ওনার 5 সপ্তাহ থেকে যদি 7 দিন পর্যন্ত, ও আচ্ছা, উনি গর্ভ অবস্থায় আছেন 5 সপ্তাহ 7 দিন, সে পর্যন্ত উনি না জানাতেই নরমেস জাতীয় ওষুধ উনি 5 মিলিগ্রাম করে খেয়েছিলেন। এটা বাচ্চার পিরিয়ড হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই না, কারণ নরমেস হচ্ছে একটা ওষুধ যেটা হলো প্রোজেস্টেরন, যেহেতু আপনি অলরেডি গর্ভ আপনার হয়েছে, সেক্ষেত্রে আপনার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই হরমোনগুলো আপনার শরীরে বিলিয়ন আপনার তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে এই নরমেসে 5 মিলিগ্রাম আপনার সেই সমুদ্রের মধ্যে 1 ফোঁটা শিশির বিন্দু, সুতরাং সেইটাতে আপনার পিরিয়ড হয়ে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যেটা হতে পারে, আপনার গর্ভে বাচ্চা যদি ছেলে বাচ্চা হয়ে থাকে, সেক্ষেত্রে যেহেতু প্রোজেস্টেরন জাতীয় ওষুধ দিয়েছেন, তাতে অনেক সময় একটু সমস্যা হতে পারে, ভিরিলাইজেশন যেটাকে বলা হয়। তবে হবেই এটা বলা যাচ্ছে না, কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বা বাচ্চা মানে ওটা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। একজন দর্শক, ওনার নাম হচ্ছে মন পাখি, উনি জানতে চেয়েছেন যে ওনার প্রেগনেন্সিতে পেটে যে ফাটা দাগ হয়েছে এটা দূর করার কোনো ক্রিম আছে কিনা। আসলে গর্ভকালীন সময় যে দাগগুলো হয়ে থাকে, মাতৃত্বকালীন যে দাগগুলো, এটার জন্য বাজারে অনেক রকম ক্রিম রয়েছে, তবে কিছু সাবধানতা আসলে অবলম্বন করা উচিত ক্রিম ছাড়াও। সেটা হচ্ছে কি, আপনার যদি যাদের থাকে যে স্কিনগুলো একটু ড্রাই বা যাদের স্কিনগুলো ফেটে যা থাকে, আপনি যদি আপনার স্কিনের হাইড্রেশন বা ময়েশ্চারটা যদি মেনটেন করেন, তাহলে কিন্তু গর্ভকালীন এই দাগগুলো হয়ে থাকে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চামড়াটাকে শুষ্ক রাখা যাতে না থাকে সেজন্য ময়শ্চারাইজিং ক্রিম লাগাতে পারেন, ভেজলিন অথবা অলিভ অয়েল এগুলো লাগাতে পারেন। আর তারপরে যদি আপনার হয়ে থাকে, তাহলে আমাদের কিন্তু বাজারে অনেক ধরনের ক্রিম রয়েছে যেটা মাতৃত্ব দাগগুলো করার জন্য, স্ট্রেস মার্ক ক্রিম, অনেক রকম দেশি বিদেশি নানা রকম ক্রিম রয়েছে। তো যেগুলো সেফ আপনি সেগুলো লাগাতে পারেন। সাধারণত গর্ভকালীন সময়ে লাগাতে হবে, এবং গর্ভ পরবর্তী সিজারে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সিজারের উনটা ভালো হওয়ার পরে সেটা লাগাতে হয়ে থাকে। তবে আমি বলবো যে মাতৃত্বকালীন দাগ তো হবে, কিন্তু দাগগুলোটা দূর করার জন্য আপনি যদি নিজেই জায়গাটাকে ময়শ্চার রাখেন, জায়গা চামড়াটা, অর্থাৎ তার মানে আপনি অলিভ অয়েল বা লোশন এগুলো যদি আপনি ইউজ করেন, সেটা বেটার ওই ক্রিমগুলো ব্যবহার করার তুলনায়। আচ্ছা, মিজানুর রহমান মিলন, উনি বলেছেন ওনার স্ত্রীর 8 সপ্তাহের গর্ভ চলছে, ওনার 10 দিন আগে একটু ব্লিডিং হয়েছে, ডাক্তার দেখানোর পরে ওনাকে 3-4 দিনের মধ্যেই ওষুধ দেওয়াতে বন্ধ হয়ে গিয়েছে, আবার 10 দিন পরে আলট্রা করতে বলেছেন। আলট্রা করার পরে বুঝতে পারা গেল যে বাচ্চাটার হার্টবিট নাই। এখন উনি ডাক্তারটা বাচ্চা ফেলে দেওয়ার জন্য বলেছেন, এখন ওষুধের মাধ্যমে এটা করণীয় হবে কিনা। ও আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আমি যেটা বুঝলাম যে আপনার 8 সপ্তাহের প্রেগনেন্সি চলাকালীন আপনার স্ত্রীর একটু ব্লিডিং হয়েছিল, এবং 10 সপ্তাহের সময় দেখলেন যে বাচ্চার হার্টবিট বন্ধ, অর্থাৎ মিসড অ্যাবর্শন। এক্ষেত্রে আসলে মিসড অ্যাবর্শনে আমরা অনেক সময় ওষুধ দিয়ে থাকি যেটার মাধ্যমে এটা ক্লিয়ার হতে পারে, কিন্তু জিনিসটা নির্ভর করছে যে আপনার আগের বাচ্চা আছে কিনা, বা সেই বাচ্চা সিজারিয়ান সেকশন হয়েছে না নর্মাল ডেলিভারিতে হয়েছে। যদি বাচ্চা সিজারিয়ান সেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ দিলে অনেক সময় সমস্যা হতে পারে। তারপরেও ওষুধ রয়েছে, কিছু ওষুধ দেওয়া যেতে পারে, এবং সেই ওষুধগুলো আপনাকে অবশ্যই আপনি ডাক্তারের কাছে দেখিয়ে প্রেসক্রিপশনের মাধ্যমে লিখে সেই ওষুধগুলো খেতে হবে। কারণ আপনি নিজে গিয়ে ফার্মেসি থেকে কোনো ধরনের ওষুধ নিয়ে বাচ্চা নষ্ট করার চেষ্টা করবেন না, তাতে যেটা হতে পারে আপনার বাচ্চা পরবর্তীতে বাচ্চা হওয়ার ক্ষেত্রে সেটা বাধা হতে পারে বা ঝুঁকি হতে পারে। সুতরাং আমার মতে আপনি একজন ডাক্তারকে দেখান, সেক্ষেত্রে আপনি ওষুধের মাধ্যমে ক্লিয়ার করার জন্য খাওয়া যেতে পারে। যদি ক্লিয়ার হয়ে যায় থাকে ভালো কথা, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আবার ডিএনসি লাগতে পারে, অথবা আপনি সরাসরি ওষুধ না খেয়ে আপনি ডিএনসি করে বাচ্চাটাকে ক্লিয়ার করতে পারেন। আচ্ছা, আরেকজন দর্শক, ওনার নাম হচ্ছে মিতু আক্তার, উনি বলেছেন ওনার মেয়ের বয়স 4 মাস, ওর প্রস্রাবের রাস্তার নিচে হঠাৎ করে দেখতে পায় কয়েকটা কাটার মতো ফাটা দেখা যাচ্ছে। ফানজিডাল ক্রিম দিয়েছেন উনি, তাতে কি কাটাটা ভালো হবেন কিনা জানতে চাচ্ছেন। এটা আসলে কি, একটা বাচ্চা যার বয়স অনলি 4 মাস, তার কিন্তু আসলে মাসিকের রাস্তা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সুতরাং আপনি কেন ফানজিডাল ওষুধটা দিয়েছেন আমি আসলে আমার বোধগম্য হচ্ছে না। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একমাত্র মনে হয় আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া শুধুমাত্র ফার্মেসি থেকে গিয়ে অনেক ওষুধ আমরা নিতে পারি। আমাদের কোনো ওটিসি ড্রাগ বলে ওইরকমভাবে মানে প্রেসক্রিপশন ছাড়াও আমাদের ফার্মেসিতে কিন্তু ওষুধ বিক্রি হয়। তো আপনার যে বাচ্চার অনলি 4 মাস যার বয়স, সে বাচ্চার এখন শরীরের নিজেরই তো কোনো কিছু তৈরি হয়নি, সেক্ষেত্রে বাচ্চার ওখানে ফাটাও বা কেন আছে, আর আপনি কেনই বা ফানজিডাল ক্রিম দিয়েছেন আমি আসলে ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় না এটা আপনার খুব উচিত হয়েছে, যেটাতে কিন্তু এই বাচ্চাটা পরবর্তীতে সে বড় হবে, তার কিন্তু পরবর্তীতে ক্ষতি হতে পারে। সুতরাং আমার মতে আপনি অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের কাছে যেতে পারেন, অথবা একজন গাইনি বিশেষজ্ঞ, ওনারা দেখে বুঝবেন যে বাচ্চা যে ফাটা দাগ মতো আছে আসলে এটা ফাটা কিনা বা এটা কোনো সমস্যা কিনা, সেই অনুযায়ী ওনাকে বাচ্চাটাকে
তাদের পরামর্শ মতো তাদের প্রেসক্রিপশন নিয়ে আপনি ওষুধ কিনবেন। তো আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট, আপনারা দর্শকদের কাছে আমার আসলে একটা মেসেজ আমি দিতে চাচ্ছি যে আপনারা কখনোই কোনো রকম নিজেরা কোনো ফার্মেসির থেকে ওষুধ নেবেন না, কারো পরামর্শে কোনো ওষুধ নেবেন না। অবশ্যই প্রেসক্রিপশন এবং ডাক্তারের পরামর্শ, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ওষুধ ব্যবহার করবেন। তো আজ দর্শক এই ছিল আসলে আপনাদের কাছ থেকে পাওয়া আমার প্রশ্নগুলো। আমি চেষ্টা করেছি আসলে যতটুকু আমার জ্ঞান এবং আছে আমি বিস্তারিতভাবে আপনাদের কাছে সেই জিনিসগুলো বলার জন্য। তো আমার মনে হয় এটার মাধ্যমে যে দর্শকদের যাদের মনে প্রশ্ন ছিল তারা উত্তর পেয়েছেন, উত্তরের যারা উত্তর অনেকে মনে আছে হয়তো বা প্রশ্ন করছেন না তারাও জানতে পেরেছেন, এবং আমি চেষ্টা করেছি আপনাদের কাছে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি মনে করি যে আপনারা এই ইনফরমেশনগুলো আপনারা নিজেরা ধারণ করবেন এবং অন্যদেরকেও সেই সঠিক ইনফরমেশনগুলো আপনারা ছড়াবেন। কোনো রকম গুজব, কোনো রকম বাইরের কারোর কানে মানে অন্য কোনো মা হয়েছে তার অভিজ্ঞতায় আপনি শুনবেন না। অবশ্যই আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তার আপনাকে যেটা বলে আপনি সেটাই মেনে চলবেন। তাহলে কিন্তু আপনি যেমন নিরাপদে থাকবেন, আপনার প্রসবটাও নিরাপদ হবে এবং আপনার যে সন্তান সেও সুস্থ হবে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।